প্রবাসী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত। ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা। নিউ ইয়র্কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গালের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান বিচার সংস্কার ও নির্বাচন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। আর এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে আলাদা বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও এ সময় তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে প্রধান উপদেষ্টা উরুগুয়ের প্রধানমন্ত্রী ম্যারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বৈঠক করেন বিশ্ব ব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে আসে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্ব ব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার নিয়েও। অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় এলডিসি উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। এনগোজি এওলার সাথে মূলত কথা হচ্ছে ডাব্লিউটিওর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ডাব্লিউটিও রিফর্ম আমরা চাচ্ছি। ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে। এসব বৈঠকে আসে আগামীর নির্বাচন প্রসঙ্গ। এ নিয়ে সরকারের পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে জানান প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বিশ্ব শান্তি রক্ষা, টেকসই উন্নয়ন এবং যুদ্ধবিরতির মতো ইস্যুগুলো নিয়ে আলাপ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিনে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই অধিবেশনের পরপরই বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে এই সফরটি ইঙ্গিত করছে আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবারকার জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর। দেখার বিষয় জাতীয় নির্বাচন কেন্দ্রিক কি ধরনের সমঝোতা কিংবা ঘোষণা আসে বা সিদ্ধান্ত হয় এই সফর থেকে। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘের সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নৌকা প্রতীক স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তালিকায় নেই শাপলা প্রতীক, আছে জামায়াতের দাঁড়িপাল্লা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকও। শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে বুধবারই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি। আর এতে শাপলাকে প্রতীক হিসেবে পেতে নানা ব্যাখ্যা তুলে ধরে দলটি। পাশাপাশি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যার বিপক্ষেও বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোটের অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন করবে নির্বাচন কমিশন, যেখানে নিবন্ধন করার সুযোগ থাকবে 10 দিন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট যাবে প্রবাসীদের কাছে। তবে প্রবাসী ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জও দেখছে কমিশন। বুধবার আগারগাঁওয়ে প্রবাসী বাংলাদেশি ও লন্ডন বাংলাদেশ হাইকমিশনের সাথে অনলাইন মত বিনিময়ে এসব কথা জানায় নির্বাচন কমিশন। এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। এক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসীদের সাথে এই অনলাইন মতবিনিময় সভা করে নির্বাচন কমিশনে পোস্টাল ভোট সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা বাংলাদেশে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকলে এবং পিতামাতার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই প্রবাসীরা ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেক সহজ এই নিবন্ধন প্রক্রিয়াও।
আমরা এটা যতটা সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। নিবন্ধনের সুযোগ থাকবে 10 দিন। বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি, এটা দেখার পরে তিনি ভোট দিবেন। প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে যান্ত্রিক ও জনবলের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কমিশন। পাশাপাশি সবার সুবিধার্থে যে পদ্ধতিতে আস্থা আছে সেই পথেই হাঁটবে ইসি। দয়া করে ভোটটা দিবেন, কেননা কস্ট অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনাদের প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এবং আমাদের ট্যাক্সপেয়ারের মাধ্যমে ট্যাক্সপেয়াররা এটা বিয়ার করছেন। গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি, তবে আমরা ক্রমাগতভাবে যাতে করে এটা সহজ করা যায় সেই পথে হাঁটছি। আমাদের বাস্তবতা, আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতেই হচ্ছে। প্রবাসীদের প্রশ্নে সানাউল্লাহ বলেন, কোন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনগতভাবে তাদের সমর্থকদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই হচ্ছে বাস্তবতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে বাংলাদেশি রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ্যাওয়ার্ডসের 34তম বর্ষপূর্তি। সেরা শেফ, রেস্টুরেন্ট, টেকঅ্যাওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে লন্ডনের ILAC কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শেফ ও কুলিনারি কুকিং কুইন অ্যাওয়ার্ডস। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 21 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় লন্ডনের ILAC কনফারেন্স সেন্টারে আয়োজিত বাংলাদেশি রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়ার অ্যাওয়ার্ডসে 34তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য অতিথি অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাওয়ার্ডসের ফাউন্ডার টমি মিয়া। পরে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় কমিটির পরিচিত মুখ আলহাজ মানিক মিয়াকে। We put on a lot of work over almost a year now. আমি আমার টিম লইয়া কাজ করতাম। এই ইন্ডাস্ট্রি বাঁচাই রাখতে হইলে we have to do these kind of awards. খালি আমি না, there are other my friends are doing it. সবাই এই ইন্ডাস্ট্রি লইয়া কাজ করতাম, আমিও চেষ্টা করতাম। and আজকে যারা উইন করছে they will get on to better things. এবারে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন শেফ অ্যাওয়ার্ড জয় করেন কামাল হোসেন জুনেদ ও সাইদ আহমেদ। আর কুলিনারি কুকিং কুইন প্রতিযোগিতায় প্রথম হন চিওকো কুপার, রানার আপ হুসনে আরা বেগম ও তৃতীয় হন মঞ্জুয়ারা খাতুন। I'm incredibly proud to receive this prestigious award, and as you can see, I'm receiving this award as an accountant, and I have been serving my community for more than. এবার যেন আমি ভালো একটা কাজ করতে পারি, কাজের মাধ্যমে আমি একটা এতিমখানা করতাম চাইলাম। টমি মিয়া এবং ওনার টিমের কে অশেষ ধন্যবাদ জানাইতেছি আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম সহ বিভিন্ন ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মিডিয়া প্রতিনিধি ও অতিথিরা। সেরা শেফ, রেস্টুরেন্ট, টেকওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। I'm very honored to get this award. আমি খুব খুশি, এই অ্যাওয়ার্ডে আমরা আরো ভালো হইব আগামীতে। আমি প্রাউড ফিল করাম বিজয়ী হওয়ার কারণে, যে আমার ডিশ ছিল সিলেট চিকেন, যা হলে তারা টেস্ট করে ভালো পাইছেন, তারা আমারে লাইক দিছেন। নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় রঙিন হয়ে ওঠে পুরো আসর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেডারেশন অফ মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং FMM এর সঙ্গে দ্বিপাক্ষিক সভা করেছে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। মঙ্গলবার FMM এর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় FMM এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বয়েসেলের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য FMM এর সদস্যভুক্ত কোম্পানিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বল্প খরচে কর্মী নিয়োগের জন্য বয়েসেলের সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া শ্রমিক কল্যাণ এবং শ্রমিক সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গ্র্যান্ড মুফতি মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেন। প্রধান উপদেষ্টা তার শোক বার্তায় বলেন, শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে। ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে। স্পেনের মাদ্রিদে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসীর উপস্থিতিতে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। রাজধানী মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী হোসেন চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবেল রানা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, সোহেল আহমেদ শামসু, আব্বাসউদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক কমিশনার সাইদ আহমেদ, সিনিয়র সহসভাপতি হাফিজ মিয়া, যুগ্ম সম্পাদক সাইফুল আমিন, সাংগঠনিক সম্পাদক খিজির আহমেদ এবং নির্বাহী সদস্য স্বপন চৌধুরী মিজান। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে লন্ডনের চ্যাডওয়েল হিথে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পাইগাঁও গ্রামবাসীর মিলন মেলা। সেন্ট্রাল মসজিদ হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত পাইগাঁও গ্রামের শতাধিক নারী পুরুষ, তরুণ তরুণী ও শিশু স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশে একত্রিত হয়ে প্রবাসীরা আড্ডা ও কুশল বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করেন। মিলন মেলার মূল উদ্দেশ্য ছিল গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প গ্রহণ এবং প্রবাসে থেকেও গ্রামের ঐতিহ্য ও সম্পর্ক বজায় রাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল হক, আসগর আলী, আরজ মিয়া, নজরুল হক, আব্দুল আলিম, নাজির আহমেদ, কবির আহমেদ সহ আরও অনেকে। ইতালির পেরুজা জেলার স্পলেতো এলাকার একটি শিশু পার্ক থেকে বস্তাবন্দি অবস্থায় এক বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। নিহতের নাম মোহাম্মদ সাগর বালা, বয়স ২১। স্থানীয়দের কাছে তিনি অভি নামে পরিচিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস রোমের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে কালো ব্যাগে ভরে পার্কে ফেলে দেওয়া হয়। নিহতের হাত পা সহ কিছু অঙ্গ এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। চীনে অনুষ্ঠিত হলো জাতিসংঘ পর্যটন ফোরাম। এর প্রতিপাদ্য ছিল চলমান সহাবস্থান সহ একটি স্থিতিস্থাপক, টেকসই এবং স্মার্ট পর্যটন বাস্তুতন্ত্রের জন্য নতুন সীমানা। ৩ দিন ব্যাপী এই আয়োজনে গুইলিন শহরে সমবেত হন বিশ্বব্যাপী নীতি নির্ধারক, বিশেষজ্ঞ ও পর্যটন শিল্পের নেতারা। যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ও প্রশান্ত মহাসাগরীয় এশিয়া ভ্রমণ সমিতি। ফোরামে উদ্বোধন করা হয় জাতিসংঘ পর্যটনের সর্বশেষ বিশ্ব পর্যটন ব্যারোমিটার। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সিঙ্গাপুর সহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের অংশগ্রহণে গুইলিন আন্তর্জাতিক পর্যটন সংলাপ ও উদ্ভাবনের এক নতুন কেন্দ্রে পরিণত হয়। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হয়েছে মহালয়া উপলক্ষে নানান আয়োজন। আজমানের দিনব্যাপী এই মহালয়া অনুষ্ঠানের শুরুতে শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্য দিয়ে বাজে দেবী আগমনের বার্তা। উৎসবে যোগ দেন হাজারো সনাতন ধর্মী প্রবাসী। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের আজমানে মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। অনুষ্ঠানে ছিল সংগঠনের লোক উন্মোচন, স্মারক গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহালয়া উৎসব এক মিলন মেলায় পরিণত হয়। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। দুর্গা মায়ের আগমনের সেই ধ্বনিতে মেতে উঠেছেন অনুষ্ঠানে আসা হাজারো সনাতনী প্রবাসী। আজকে মার আগমনই আসছে, মা দেবী প্রকাশ হচ্ছে। মহালয়ার দিনে এসেছি খুব আনন্দ করার জন্য আমার বাবা মার সঙ্গে। সবাইকে আমাদের দুর্গাপুজোতে
আমন্ত্রণ। প্রবাসী সনাতন ঐক্য পরিষদের সভাপতি অজিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুল কান্তি চৌধুরী, মৃণাল কান্তি ধর, অনিতা চৌধুরী, মেরুনা কামাল ইয়াসমিন ও বিপ্লব কুমার দেব। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ থেকে বলছি, সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের মাধ্যমে আমরা দুর্গাপূজা সহ অন্যান্য পুজোর আয়োজন করছি। 2 অক্টোবর আমাদের বিজয়া দশমী। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের পুজো দেখতে আসেন। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গোৎসব। তবে মহালয়া থেকেই মূলত বেজে ওঠে দুর্গাপূজার আগমনী সুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও চ্যাম্পিয়ন হলো লন্ডন স্পোর্টিভ। টাওয়ার হ্যামলেটস মেয়র কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মেয়র কাপ ফুটবলেও শিরোপা জিতেছে ক্লাবটি। রবিবার দুপুরে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বার্নার্ডো এফসিকে 2-1 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লন্ডন স্পোর্টিভ এফসি। প্রথমবারের মতো মেয়র কাপে অংশ নিয়ে টুর্নামেন্টে বাজিমাত করেছে ব্রিটিশ বাংলাদেশিদের নেতৃত্বে পরিচালিত এই ক্লাব। এর আগে গত সপ্তাহে মেয়র কাপ ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা। বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রবাসী সংবাদে আরও একবার স্বাগত। যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি। নির্বাচন ঘিরে রয়েছে আরও নানান কর্মপরিকল্পনা। তবে এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা, কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন তফসিলের আগেই অধিকাংশ প্রার্থী ঘোষণা করা হতে পারে। আর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। অন্যদিকে দলীয় মনোনয়ন পেতে নানান চেষ্টা তদবির চালাচ্ছেন আগ্রহী প্রার্থীরাও। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে আসন ভিত্তিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। প্রাণপণ চেষ্টা করছেন মানুষের মন জয় করার। 111-এর পর থেকে আমি জীবন বাজি রেখে রাজপথে ছিলাম। প্রত্যেকটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দলের জন্য কাজ করেছি। প্রচারের মাধ্যমে আমরা নির্বাচনের প্রচারণা শুরু করেছি। আশা করি ইনশাআল্লাহ আগামীতে ব্যাপকভাবে জনগণের আমাদের 31 দফা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ধানের শীষের প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে নানা প্রচারণা রয়েছে। তবে দলের হাইকমান্ড থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনও পাননি বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। তাদের আশা, অতীতের ত্যাগ আর যোগ্যতাকে মূল্যায়ন করবে দল। গত 16 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, পার্টির দুঃসময়ে যারা পিঠ দেখায়নি, পৃষ্ঠ প্রদর্শন করেনি, তাদেরকে পার্টি মূল্যায়ন করবে। বিএনপি মনে করে ভীষণ চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যোগ্য প্রার্থী বাছাইয়ে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে দলের হাইকমান্ড। সে সৎ কিনা, জনগণের জন্য কাজ করবে কিনা, জনগণের মাঝে তার গ্রহণযোগ্যতা আছে কিনা এবং দলের দুঃসময় ছিল কিনা, এই সব কিছুই একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন দলের পক্ষ থেকে এখনও কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি, তবে কাজ চলছে যোগ্য প্রার্থী বাছাইয়ে। আমাদের ত্যাগী কর্মীগুলা যারা নাকি এই যুদ্ধের মাঠে ছিল, তাদের মধ্যে থেকে যে জনগণের কাছে সবচেয়ে সমাদৃত, তাকেই আমরা আগামী নির্বাচন করার জন্য যোগ্য মনে করব এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তো সে প্রক্রিয়া চলছে। আমাদের চেয়ারম্যান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছে এ ব্যাপারে, বিভিন্ন যাচাই বাছাই করছে। সব ঠিকঠাক থাকলে তফসিল আগেও দিয়ে দিতে পারি। আমরা যে মনে করি না সব ঠিকঠাক করেছি, তফসিল পরে দেবো, সেটাও করতে পারি। তিনি বলেন, ব্যক্তি নয়, দলের হয়ে কাজ করতে হবে সবাইকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির নেতা। ন্যাচারালি ইলেকশনটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। সেখানে যে দলের নিজের স্বার্থে যদি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে, অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, অনেকদিন ধরে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর জন্য আগামী নির্বাচনে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তারা নির্বাচন কোথায় করতে চায় সেগুলো আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করছি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বেশি সংখ্যক মানুষ মনে করেন ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি।
বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে উঠে এসেছে এমন তথ্য। আর জরিপের তথ্য বলছে দলটির পক্ষে সমর্থন 41.30% ভোটারের, 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে রয়েছে, যাদের ভোট 18.80%। আর নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। জনগণ কাকে ভোট দেবে? ভবিষ্যতের সরকারের প্রতি জনগণের কি প্রত্যাশা? ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? আর মানুষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কতটা সন্তুষ্ট? এসব বিষয় সামনে রেখে জরিপ চালিয়েছে ইনোভেশন। বুধবার রাজধানীর আগারগাঁয়ে এই জরিপের ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটি। 8টি বিভাগের 64টি জেলা থেকে 9,000-এর বেশি পরিবারের ভোটারের উপর জরিপটি চালিয়েছে তারা। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার, আর 30.30% ভোটারের সমর্থন আছে জামায়াতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষে 4.10% ভোটারের সমর্থন রয়েছে। অনুমান তো আমরা করতে পারবো না, অনুমান দেওয়ারও আমাদের এখানে কোনো রাইট নাই, তাই না? দলীয় প্রতীক বিবেচনায় 14.7% এবং প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। আগের যে পোলগুলো ছিল যে আওয়ামী লীগ এত শতাংশ ভোট পায়, বিএনপি এত শতাংশ ভোট পায়, আমি কখনো ভোট দেইনি, সুতরাং আপনি জানেন না আমি কাকে ভোট দেব। রিভিল ভোটার, যেটা ফার্স্ট রাউন্ডে যে রিভিল ভোটারের সংখ্যাটা কম ছিল, এটা কিন্তু 80%-এর উপরে। তার মানে যারা তাদের ডিসিশন মেক করেছেন, সেই ডিসিশন মেক করার মধ্যে তাদের একটা বড় অংশ হচ্ছে গিয়ে তাদের ডিসিশনটা বলতে পারে। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে আসে জরিপের ফলাফলে। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। প্রবাসের সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।